ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমি যে সলিড স্টেটের যে এমসিকিউ করিয়েছিলাম তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে, সেগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে করেছো। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করব। এখানে এখানে নাম্বার থাকবে 2 বা 1 এরকমভাবে নাম্বার থাকবে। দেখো এখানে কয়েকটা প্রশ্ন পড়েছে যে তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসাবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলো একক কোষ বর্তমান গণনা করো। তামার পারমাণবিক ভর 63.5 দেয়া আছে। দেখো এখানে তোমাকে বলেছে তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয় মানে এখানে যে কণা সংখ্যাটা, মানে এখানে যে পৃষ্ঠকেন্দ্রিকে কণা সংখ্যা কত, পৃষ্ঠকেন্দ্রিক কণা সংখ্যা হচ্ছে 4, এটা তুমি নিশ্চিত পাচ্ছ। এখানে 4টি কণা এখানে একটা একক কোষ গঠন করে। 4টি কণা দ্বারা কিন্তু আমরা একটি একক কোষ আমরা দেখতে পাই, একটি একক কোষ, কারণ পৃষ্ঠকেন্দ্রিকে তো এটাই হয়, 4টি কণা একটি একক কোষ গঠন করে। এবার দেখো তোমাকে এখানে প্রশ্নটা দেখো যে 1.2 গ্রাম তামাতে কতগুলো একক কোষ বর্তমান। এবার 1.2 গ্রামে কতগুলো কণা আছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো 1.2 গ্রামেতে কতগুলো কণা আছে বার করতে গেলে তামার পারমাণবিক ভর 63.5, তাহলে পারমাণবিক ভর যেটা সেই তত গ্রামে আছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 63.5 এই গ্রামে তামার কত কণা আছে অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যার মানে কি, এনে আমি দিচ্ছি 6.02 × 10⁻23। 1.2 গ্রামে কত কণা থাকবে, 1.2 গ্রামে কণা কত থাকবে, এনএ বাই 63.5 ইন্টু 1.2, এই কণাটা থাকবে। 1.2 গ্রামে এতগুলো কণা থাকবে। এবার দেখো এই 1.2 গ্রামে এতগুলো কণা আছে এবং এই 1.2 গ্রাম কতগুলো 1.2 গ্রামে কতগুলো একক কোষ আছে। দেখো এখানে 4টি কণা একটি একক কোষ তৈরি করে, তাহলে একটি কণা কটি একক কোষ তৈরি করবে, আর এনে আর এই যে সংখ্যাটা যেটা আছে এই কণাটাগুলো কতগুলো একক কোষ তৈরি করবে। তাহলে দেখো আমি করছি এখানে যে 4টি কণা একটি একক কোষ তৈরি করবে, একটি কণা 1/4 একক কোষ তৈরি করবে, আর এনে ইন্টু 1.2 বাই 63.5 এই সংখ্যক কণা কত তৈরি করবে, এটা তৈরি করবে 1/4 ইন্টু এনএ। এনের মানটা আমি লিখেছি, এনের মানটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 63.5। তো এই মানটা যেটা পাবে সেটাই হচ্ছে তোমার একক কোষের সংখ্যা, এবং এই মানটা তোমরা ক্যালকুলেশন করবে, এই মানটা দাঁড়াবে 2.845 ইন্টু 10⁻21। তাহলে এখানে একক কোষ, এখানে তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলো একক কোষ বর্তমান থাকে, এটাতে এইভাবে কিন্তু তোমরা উত্তরটা করবে। তারপর দেখো এখানে বলেছে যে এখানে প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় যদি একক কোষের কিনারা দৈর্ঘ্য 4.07 × 10⁻8 সেমি হয় এবং সিলভারের ঘনত্ব 10.48 গ্রাম পার সেমি কিউ হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। যখনই দেখবে এখানে ঘনত্ব দেয়া আছে কোনো একক কোষের, তখন কিন্তু তোমরা এই ফর্মুলাটা কাজে লাগাবে। আমরা করেছিলাম রো ইজ ইকুয়াল টু, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, জেড ইন্টু এম বাই এন এ কিউ, এন ইন্টু এ কিউ। এখানে প্রত্যেকটা ফর্মুলা তুমি জানো, প্রত্যেকটা ফর্মুলার মান কি, রো মানে ঘনত্ব, জেড মানে কণা সংখ্যা, এম মানে পারমাণবিক ভর, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ হচ্ছে এজ লেন্থ। দেখো এখানে কি বলেছে, কি জিনিস দেওয়া আছে, বলেছে সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়। পৃষ্ঠকেন্দ্রিক মানে এখানে জেড হচ্ছে কণা সংখ্যা, জেডের মানটা কত, জেডের মান হচ্ছে 4 পৃষ্ঠকেন্দ্রিক। তারপরে বলেছে দেখো একক কোষের কিনারা দৈর্ঘ্য 4.07 × 10⁻8। একক কোষের কিনারা দৈর্ঘ্য মানে এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে 4.07 ইন্টু 10⁻8, এটা হয়ে গেল। এবার দেখো বলেছে যে সিলভারের ঘনত্ব 10.84, তাহলে সিলভারের ঘনত্ব মানে আমি রো, এটা বলছি রো ইজ ইকুয়াল টু 10.4
10.48 তো 48 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো বলেছে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো মানে এখানে এম এর মানটা নির্ণয় করতে হবে। এম ইজ ইকুয়াল টু কত, এইটা মানটা নির্ণয় করতে হবে। দেখো তুমি এখানে এন এর মানটাও নিশ্চিত, এন এর মানটাও তুমি জানো, এন এর মানটা অ্যাভোগাড্রো সংখ্যা, এই মানটা কত 6.022 ইন্টু 10⁻23, এই মানটা তুমি জানো। এবার তুমি এখান থেকে তুমি এম এর মানটা নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে দেখো আমি এখান থেকে ফর্মুলা করছি, এম ইজ ইকুয়াল টু আমি করতে পারি রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই জেড, রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই জেড। তুমি এখানে এই যে রো এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো এখানে বসাবে, প্রত্যেকটা মানই এখানে আছে, এবং এখানে বসিয়ে তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাবে এম ইজ ইকুয়াল টু 106 থেকে 7-এর কাছাকাছি আসবে, 106.37 এই মানটাই আসবে। সিলভারের পারমাণবিক ভরটা 107 বা 8-এর কাছাকাছি হয়, তাহলে 106.37 এই মানটাই কিন্তু তোমাদের আসবে। সুতরাং এখানে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর কত, সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 106.37। এই ফর্মুলাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা কিন্তু তোমরা করবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যে প্রশ্নতে চলে যাব, এই পরের প্রশ্নটা আমি খুব ভালোভাবে সলভ করতে চাইছি, কারণ এটা তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো এখানে যেটা বলছে যে ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সিসি। একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার। মৌলটির 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা 4 × 10⁻24 হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো এইখানে আমরা একটা তোমাদের এই একটা কনসেপ্ট দিই। এই কনসেপ্টটা হচ্ছে আমরা মোল সংখ্যা মানে কি জানি, আমরা মোল সংখ্যা মানে তোমরা এইটা কনসেপ্টটা করবে। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু আমরা জানি যে গিভেন মাস বাই মলিকুলার মাস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে মোল সংখ্যা। গিভেন মাস যেটা দেওয়া থাকবে তাকে মলিকুলার মাস দিয়ে ভাগ করলেই মোল সংখ্যা পেয়ে যাবে। আবার মোল সংখ্যা মানে আমরা এটাও জানি যে কোনো কণা সংখ্যা সেই কণা সংখ্যা, তোমাকে এই কনসেপ্ট দুটো খেয়াল রাখবে। আমি একটু নতুনভাবে এটা সলভ করব। কণা সংখ্যা বাই আমি এটা বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা এন, এটা বলতে পারি। এবার দেখো এইটা হচ্ছে মোল ইন টার্মস অফ ওয়েট, আর এটা হচ্ছে মোল ইন টার্মস অফ কণা। তাহলে আমরা এই দুটো দিকটা সমান করতে পারি। যদি সমান করে তাহলে কী হবে, W/M ইজ ইকুয়াল টু কণা সংখ্যা ইন্টু এন, এটা বলতে পারি। এবার দেখো এইখান থেকে এবার তুমি একটু অঙ্কটা খেয়াল করো, যে বলছে যে কি, যে ঘনকাকার জালক গঠন করে কেলাসিত এমন একটি মৌলের ঘনত্ব, এটা তো ঘনত্বটা তো হয়ে গেছে, যে একটি কোষের বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার, মৌলের 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা হচ্ছে এত। তাহলে দেখো 234 গ্রাম পরিমাণে মানে এখানে যে ডাব্লু এর মানটা হচ্ছে 234, ডাব্লুর মানটা 234 আমি পাচ্ছি, ডাব্লুর হচ্ছে 234, আর এখানে এমটা আমি বসাচ্ছি যেমন পারমাণবিক ভর। আর কণা সংখ্যা কত, দেখো কণা সংখ্যা বলে দিয়েছে, পরমাণুর সংখ্যা মানে কণা সংখ্যা 4 × 10⁻24, এটা কণা সংখ্যা বলে দিয়েছে। তাহলে তোমরা এটা খাতায় করবে, এখানে কণা সংখ্যা হচ্ছে 4 × 10⁻24, আর অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23, এইটা। এবার এখান থেকে তুমি এই এম এর একটা মান পাবে। এম এর মানটাকে মানটাকে আমি ধরে নিচ্ছি, ধরো এই মানটা এম এর যে মানটা আসছে সেই মানটা আসছে, তুমি ক্যালকুলেটরে করবে। তাহলে এম এর মানটা কি আসছে, দেখো এম এর মানটা আসছে, আমি এখানে করে দিচ্ছি। এম এর মানটাকে আমি ধরে নিচ্ছি এক্স। এম ইজ ইকুয়াল টু কি, দেখো আমি করে দিচ্ছি, এম ইজ ইকুয়াল টু 234 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 4 ইন্টু 10⁻24, এটা যে এম এর মান। এম এর মানটা তো এটাই দাঁড়ালো। তো এখান থেকে আমি এম এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো তুমি এইখানে এই ফর্মুলাটা প্রয়োগ করো। এখানে তুমি কি করবে, এখানে যেটা বলেছে এটা হচ্ছে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তার কোনো অসুবিধা নেই, আমরা এটা বার করব। দেখো এখান থেকে আমরা
এখান থেকে এই রো ইজ ইকুয়াল টু রো, এই ফর্মুলাটা যদি বার করে জেড ইন্টু এম বাই এন এ কিউ, এই ফর্মুলাটা দিয়ে আমি এখানে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা মানে জেড এর মানটা বার করতে বলেছি। তাহলে জেড ইজ ইকুয়াল টু কী হবে, জেড ইজ ইকুয়াল টু রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই এম, এই মানটা। এবার দেখো এখানে রো, রো মানে ঘনত্ব, দেখো ঘনত্বের মানটা করলে কিছু বলে দেওয়া আছে 7.5 ইন্টু 7.5 গ্রাম পার সিসি। তাহলে তুমি এখানে রো এর মানটা জায়গায় লিখবে 7.5, আমি লিখে দিচ্ছি 7.5 গ্রাম পার সিসি, এটা হয়ে গেল। অ্যাভোগাড্রো সংখ্যা, তুমি অ্যাভোগাড্রো সংখ্যাতে তুমি এখানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 10⁻23 লিখতে পারো। অ্যাভোগাড্রো সংখ্যা যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এটা লিখতে পারো। আর এর মানটা কত হবে, দেখো এর মানটা বলে দেওয়া আছে, এর মানটা কত বলে দেওয়া আছে দেখো, যে 250 পিকোমিটার। এখন এর মানটা 250 পিকোমিটার মানে 250 ইন্টু 10⁻−10 এটার কিউব, বুঝতে পারলে? তাহলে রো এর মানটা বসালে এটা, এন এর মানটা এটা বসালে, আর এ এর মানটা 250 ইন্টু 10⁻−10 এর কিউব বসালে। আর এম এর মানটা, এই এম এর মানটা তুমি এখানে এই যে এম এর যে মানটা পেয়েছো এই মানটা বসাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি এই জেডের যে মানটা পাবে, এই জেডের মানটা অলমোস্ট 2 এর কাছাকাছি আসবে, 2 এর কাছাকাছি আসবে। এবং 2 এর কাছাকাছি আসলে এটা কোন ধরনের একক কোষ হবে, এটা দেহকেন্দ্রিক বডি সেন্টার্ড একক কোষ পাওয়া যাবে। সুতরাং এখানে অঙ্কটা করবে যে মৌলটির প্রতি একক কোষে পরমাণু সংখ্যা, প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা হচ্ছে 2টো, এটা কিন্তু করবে একই জিনিস, কিন্তু তোমাদের মূলত এই কনসেপ্টটা একটু খেয়াল রাখবে। এখান থেকে এন মোল সংখ্যা থেকে ডাব্লিউ বাই এম, মোল সংখ্যা যেগুলো কণা সংখ্যা বাই এন, এখান থেকে তুমি এম এর মানটা বার করছো, সেই এম এর মানটা নিয়ে গিয়ে এখানে পুট করছো, আর বাদ বাকি এই মানগুলো দেওয়া আছে। জাস্ট সিম্পল নিজের মতো করে এটা কমপ্লিট করবে, ঠিক আছে? এরপরের দেখো এর পরের যে প্রশ্নটা করেছে, যে 4 দেখো বলছে যে ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে। পরের যে প্রশ্নটা করে ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে, এটা তোমাদের 2021-এ নেই যদিও বা। ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে সেইগুলো যারা চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। তারপর বলছে কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে এফসিসি রূপে কেলাসিত হয়। কেবিআর কেলাসের ঘনত্ব সংকেত ভর যথাক্রমে এত, কেবিআর কেলাসের কে প্লাস ও বিআর আয়নের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো এখানেও দেখবে এই ফর্মুলাটা, তো এখানে অঙ্কটা এরকম বলেছে, দেখো এই ফর্মুলাটাতে যেহেতু ঘনত্ব দেওয়া আছে, সুতরাং ঘনত্ব দেওয়া আছে মানে তোমাকে এই ফর্মুলাটা দিতেই হবে, রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এন এ কিউ। এখান থেকে এ কিউর মানটা তোমাকে বার করতে বলেছে, এ কিউ সমান কী হবে, এ কিউ সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু রো, এই মানটা এখান থেকে এ এর মানটা বার করতে হবে। দেখো প্রত্যেকটা জিনিসের মান বলে দেওয়া আছে। এখানে তোমাকে এই অঙ্কটা করছে পৃষ্ঠকেন্দ্রিক মানে এখানে জেড এর মানটা কত, পৃষ্ঠকেন্দ্রিক মানে জেড এর মানটা হচ্ছে সরল পৃষ্ঠ মানে 4। দেখো এখানে এম হচ্ছে মলিকুলার মাস বলে দেওয়া আছে। দেখো এখানে বলেছে যে সংকেত ভর, এই সংকেত ভরটাই মলিকুলার মাস 119 গ্রাম পার মোল। তাহলে এখানে এম এর মানটা হচ্ছে 119, 119। তারপরে দেখো এখানে এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা তুমি বসাবে 6.022 10⁻23। আর এখানে রো এর মান মানে ঘনত্ব, দেখো এখানে ঘনত্বের মানটাও বলে দেওয়া আছে কত, কেলাসের ঘনত্ব হচ্ছে 2.65, দেখো 2.65, তাহলে এখানে 2.65 বসিয়ে দেবে। বসিয়ে তুমি এখানে এ কিউ আছে, এখন এইভাবে ক্যালকুলেশন করে তুমি এ এর মানটা পাবে, এবং এর মানটা যেটা পাবে সেটা হচ্ছে 6.68, এটার মানটা যেটা পাবে 6.68 ইন্টু 10⁻−8, 10⁻−8 এই টাইপের পাবে, 6.68 10⁻−8 এই টাইপের মানটা তুমি পাবে। এবার এই মানটা যেটা পাচ্ছ তুমি দেখো এখানে যেটা বলছে, এটা তো এ এর মানটা পেলে, কিন্তু তোমাকে অঙ্কটা এখানে অনেক ছেলে প্রশ্নের উত্তরটা ভুল করেছিল 2017 সালে, যে কে বিআর কেলাসে কে প্লাস আর বিআর আয়নের মধ্যে দূরত্ব কত। এবার দেখো এখানে তুমি যে এজ লেন্থটা পাচ্ছ, সেই এজ লেন্থের এখানে এই এজ লেন্থটা এখানে কে প্লাস মানটা আছে, এখানে বিআর মাইনাস আয়নটা আছে। এবার এজ লেন্থটা হচ্ছে 6.68 × 10⁻−8। তাহলে এখান থেকে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের
এখানে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে 6.68 × 10⁻⁸। কিন্তু এখানে বলেছে যে আয়নের মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা কত হবে, দূরত্বটা হচ্ছে মানে এখানে এই এজ লেন্থ থেকে যদি আমি ক্যালকুলেশন করি, মানে এখানে যে নিউক্লিয়াস থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর অর্ধেকটা হচ্ছে দূরত্ব, মানে নিউক্লিয়াস থেকে তুমি যদি ক্যালকুলেশন করো অর্ধেকটা, তাহলে এখানে যে K+ এবং Br- যে আয়নটা আছে তার দূরত্ব কী হবে, তার দূরত্ব হচ্ছে এখানে নিউক্লিয়াস থেকে সবসময় ক্যালকুলেশন করতে হয়, নিউক্লিয়াস থেকে এইটা, তার দূরত্বটা কত, এখানে এজ লেন্থের অর্ধেক, অর্থাৎ এখানে দূরত্বটা হচ্ছে এই যে এজ লেন্থটা যেটা পেলাম তার থেকে 2 দিয়ে তুমি ভাগ করে দাও, এবং 2 দিয়ে ভাগ করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 3.34 × 10⁻⁸ সেমি বা 3.34 অ্যাংস্ট্রম বা 3.34 অ্যাংস্ট্রম, এই হচ্ছে মান। তাহলে এইটা কিন্তু এজ লেন্থ বার করার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু K+ এবং Br- আয়নের মধ্যে দূরত্ব যখন নির্ণয় করতে হবে তখন কিন্তু 2 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো 5-এর অঙ্ক, 5-এরটা কি বলছে যে একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য 288 পিকোমিটার, ধাতুটির ঘনত্ব 7.2 গ্রাম সেমি কিউব, 7.2 গ্রাম সেমি টু দি পাওয়ার -কিউ। ওই মৌলে 208 গ্রাম পরিমাণে কতগুলো পরমাণু ও একক কোষ আছে এটা তোমাকে করতে হবে। দেখো এইখানে যে তুমি অঙ্ক করবে এখানেও তোমাকে এখানে ঘনত্ব যেহেতু বলেছে, আমি তোমাকে এই ফর্মুলাটা শিখেছিলাম, এখানে সবসময় মনে রাখবে অঙ্কটা একটু ভালো করে দেখবে তোমরা বারবার ধরে। তো এখানে দেখো এখানে আমি তোমাদের বারবার ধরে বলেছিলাম এই ফর্মুলাটা, এখানে যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস, আবার মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কণা সংখ্যা, এই টাইপের অঙ্ক করবে, কণা সংখ্যা ইন্টু কণা সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা এইটা। এবার তুমি এখানে তাহলে কি হচ্ছে দেখো এখানে m/m যেহেতু দুদিকের nটা সমান, m/m ইজ ইকুয়াল টু কণা সংখ্যা বাই n, এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কণা সংখ্যা সমান আমি কী পাবো, কণা সংখ্যা সমান আমি কী পাবো, কণা সংখ্যা ইজ ইকুয়াল টু m ইন্টু n বাই m, এটা পাবো। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা কিন্তু পেলাম। এবার দেখো এই যে এমটা কণা, এখানে তোমাকে বার করতে, তোমাকে এখানে ভালো করে অঙ্কটা দেখো, এখানে কি বলছে যে কতগুলো পরমাণু এবং কতগুলো একক কোষ আছে। আমরা প্রথমে পরমাণুটা বার করি, কতগুলো পরমাণু আছে 208 গ্রাম পরিমাণে, ওই মৌলে 208 গ্রাম পরিমাণে কতগুলো পরমাণু আছে এটা একটু বার করি, কতগুলো পরমাণু কতগুলো একক কোষ আছে বার করব। এবার দেখো আমি এখানে একটা ফর্মুলা তো জানি, রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই NAQ, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কি জিনিস, এখান থেকে এম সমান কি পাবো, এম সমান পাবো রো ইন্টু এন ইন্টু AQ বাই জেড, এটা পাবো। এবার দেখো তুমি এখানে এই যে এম এর মানটা যেটা পেলে, সেই এম এর মানটাকে তুমি এখানে পুট করে দাও। একটু অন্যরকমভাবে অঙ্কগুলো করছি, দেখো এম এর মানটাকে তুমি এখানে পুট করে দাও, এম এর মানটা, তাহলে এখানে কণা সংখ্যা তুমি কী পাচ্ছ m ইন্টু n। এবার এখানে তুমি পুট করে দাও এম এর মানটাকে পুট করলে কী হবে, রো ইন্টু n ইন্টু AQ ইন্টু জেড, এই n কেটে গেল। এবার দেখো তুমি প্রত্যেকটা মান পাবে, এখানে এম মানে হচ্ছে গিভেন মাস, দেখো এখানে বলে দিয়েছে গিভেন মাস কত, তুমি 5-এর অঙ্কটা করছো যে গিভেন মাসটা কত 208 গ্রাম, এটা বলে দিয়েছে 208 গ্রাম, তাহলে এম এর মান হচ্ছে 208, এম এর মান হচ্ছে আমি 208 লিখছি, 208। জেড এর মান কি, এখানে কি একক কোষটা বলেছে দেখো, দেহকেন্দ্রিকে যদি জেড এর মান করছে, জেড এর মান হচ্ছে 2, দেহকেন্দ্রিক হচ্ছে 2 বডি সেন্টার্ড। রো এর মান বলে দিয়েছে, দেখো রো ঘনত্ব কত, দেখো ঘনত্ব বলে দিয়েছে 7.2 গ্রাম, 7.2, তাহলে রো এর মানটা হচ্ছে 7.2। আর এজ লেন্থের মানটা কত, দেখো এজ লেন্থের মানটা বলে দিয়েছে যে 288 পিকোমিটার, 288 পিকোমিটার মানে 288 ইন্টু 10⁻⁻8 পিকোমিটার, মানে যদি তুমি সেন্টিমিটারে করো তাহলে না, সরি 10⁻⁸ না, 10⁻10 এর কিউব, 10⁻10 কিউব। তো এইটা ক্যালকুলেশন করবে, এখান থেকে কণা সংখ্যা তুমি পেয়ে যাবে।
এবং এখানে যে কণা সংখ্যা তুমি এটা একদম নিশ্চিতভাবে কণা সংখ্যাটা যেটা ক্যালকুলেশনে পাবে সেটা হচ্ছে কণা সংখ্যা। এবার দেখো এখানে বলেছে যে কণা সংখ্যা কতগুলো পরমাণু আছে, পরমাণু তো হয়ে গেল, কতগুলো একক কোষ আছে। তাহলে দেখো এইখানে ধরো এই মানটা তুমি ক্যালকুলেটর টিপবে, এই মানটা তুমি পেলে এক্স, ঠিক আছে। এবার তুমি এই সেকেন্ড পার্টটা যদি করো এখানে যে কতগুলো একক কোষ আছে, তাহলে তোমাকে এখানে করতে হবে যে এখানে যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক, এটা পৃষ্ঠকেন্দ্রিক না, আমরা দেহকেন্দ্রিক যেহেতু, প্রথম দুটি কণা একটি একক কোষ গঠন করে, একটি কণা করবে 1-2, আর এক্সটি কণা করবে, এই এক্সটি কণা মানে এখানে তো কণা সংখ্যা পাচ্ছে এক্সটি কণা করবে 1/2 ইন্টু এক্স। অর্থাৎ তুমি যে এখানে এক্সের যে ভ্যালুটা পাবে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই তুমি এখানে যে ধরো এখানে ওয়াই আসছে, এই ওয়াইটা হচ্ছে একক কোষ পাচ্ছ, একক কোষ, বুঝতে পেরেছো। আর এক্সটা হচ্ছে তোমার এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তার পরমাণুর সংখ্যা। সুতরাং এইভাবেই আমরা কিন্তু এই অঙ্কটা ভালো করে নোট করবে, পরমাণু কত একক কোষ আছে এইভাবেই বার করে ফেলতে পারবে, ঠিক আছে। তো এর পরের অঙ্কগুলো দেখো, যে এখানে পরের অঙ্কগুলো তোমরা নিজেরা করবে একদম সোজা, মানে আমি যে কনসেপ্টগুলো দিলাম এই কনসেপ্টগুলো প্রয়োগ করে নিজেরা করবে। 60.2 গ্রাম পারমাণবিক ভরের একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক সম্পন্ন এবং এটি ঘনত্ব 6.25 গ্রাম পার সিসি। একক কোষটির দৈর্ঘ্য নির্ণয় করো। একক কোষটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। একক কোষটির দৈর্ঘ্য কত হবে? এবার রো ইজুকাল টু, এই ফর্মুলা কাজে লাগবে, রো ইজুকাল টু জেড প্লাস জেড বাই এন কিউ। এখানে প্রত্যেকটা মান দেওয়া থাকবে, খালি এ এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা একটু খেয়াল করে নেবে, তাহলেই হবে। তাহলে এটা হচ্ছে 6টা হয়ে গেল, ঘনত্ব নির্ণয় করো। তারপরের অঙ্কটা দেখো, যে একটি ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন 5.01 ইন্টু 10⁻³ সেমি কিউব। একক কোষের বাহুর দৈর্ঘ্য 0.48 ন্যানোমিটারের তথ্য কোষ একক সংখ্যা কত? এটাও পেরে যাবে, অসুবিধা কিছু নেই। সুতরাং এটা তোমরা চেষ্টা করবে। তারপরে দেখো আমি ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন দেখে দিই। ফ্রেঙ্কেল ত্রুটি কি, এটা তোমরা করেছো। ফ্রেঙ্কেল ত্রুটি কী করেছো, আমি খুব ভালো করে করেছি, তোমরা সবাই পারবে। শর্টকি ত্রুটি কি, এটাও পারবে। একটি সরল ঘনকাকার জালকের ভরণ দক্ষতা নির্ণয় করো। সরল ঘনকাকার একক কোষের ভরণ দক্ষতা কত হবে? 52.4%। এটাও তোমরা করবে ভালো করে। 3 নম্বর থাকছে এটাতে, 3 নম্বর বা 2 নম্বর থাকবে। একটি কেলাসাকার আয়নীয় যৌগের উদাহরণ দাও যেখানে শর্টকি এবং ফ্রেঙ্কেল উভয় ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়। মনে আছে উদাহরণ? AgBr, সিলভার ব্রোমাইড, AgBr এ শর্টকি এবং ফ্রেঙ্কেল 2 ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়। শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটির মধ্যে 2টি পার্থক্য লেখো। শর্টকি ফ্রেঙ্কেল দুটির মধ্যে 2টো পার্থক্য লিখতে পারবে। শর্টকি ফ্রেঙ্কেল দুটির মধ্যে যে শর্টকি দুটিতে ঘনত্ব কমে যায়, ফ্রেঙ্কেল দুটিতে ঘনত্ব একই থাকে। শর্টকি দুটিতে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি হয়, ফ্রেঙ্কেল দুটির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কম হয়। এবং এখানে শর্টকি দুটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যাদের সমান, সেক্ষেত্রে শর্টকি দুটিটা দেখা যায়। আর যেখানে ফ্রেঙ্কেল দুটিতে যেখানে ক্যাটায়নের আকারটা অ্যানায়নের থেকে অনেকটাই ছোট, সেখানে ফ্রেঙ্কেল দুটি দেখা যায়। এইভাবেই করতে পারবে। তো দেখো তারপরে প্রশ্ন করছি 10এরটা, যে আয়নীয় কেলাসে কোন ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না? এটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটাবে না, এটা ভালো করে করবে। তারপরে দেখো বলছে যে কি বলছে দেখো, যে এক্স মৌলের পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল এবং ঘনত্ব এত। এটির একক কেলাসের কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার হলে এই একক ঘনকাকার কোষটি কোন প্রকারে শনাক্ত করো? তো কোন প্রকারে শনাক্ত করো এটা নিশ্চয়ই পারবে। এটাতে আর কি, এখানে তোমাকে দেখো এখানে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে রো ইজুকাল টু জেড বাই এন কিউ। তো এখানে যে ফর্মুলাটা করবে দেখো, এখানে দেখো আমি বলে দিচ্ছি, রো ইজুকাল টু জেড বাই এন কিউ। এই ফর্মুলা দিয়েই তোমাদের অঙ্ক পড়বে। তো এখানে কি বলেছে দেখো, বলছে যে পারমাণবিক ভর 60 গ্রাম, পারমাণবিক ভর 60 গ্রাম মানে এম এর মানটা হচ্ছে 60, এম হচ্ছে 60, আর জেড এর মানটা কত? এখানে দেখো জেড এর মানটা যেটা বলছে যে এটি কোন প্রকারে শনাক্ত করে, একক ঘনকাকার কোষটি কোন প্রকারে শনাক্ত করে, মানে জেড এর মানটা তোমাকে বার করতে হবে। মানে জেড এর মানটা দিয়ে তুমি কোন প্রকারের একক কোষ কণার সংখ্যা দিয়ে বার করতে পারবে। জেড ইজুকাল টু আমি করছি এখান থেকে রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই এম, এটা। এবার দেখো রো এর মানটা কত, মানে ঘনত্ব মানটা তুমি কত দেখো, এখানে ঘনত্ব বলছে 6.23 গ্রাম পার সিসি, অর্থাৎ এখানে রো এর মানটা হচ্ছে 6.23। অ্যাভোগাড্রো সংখ্যার মান বসাবে, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23।
এ এর মানটা কত দেখো, এর মানটা বলে দিয়েছে 400 পিকোমিটার। এর মানটা বলেছে কিনারা দেখো 400 পিকোমিটার। তা 400 পিকোমিটার হলে 400 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। তো এটা দিয়ে এটা টু দি পাওয়ার হোল কিউব, এ কিউব মানটা বেরিয়ে গেছে। আর এম এর মানটা দেখো, এম এর মানটাও বলে দেওয়া আছে। এম এর মানটা কি দেখো, এম এর মানটাও বলে দেয় পারমাণবিক ভর কত 60, তাহলে এখানে 60, এখানে বাই 60। এবার তুমি এখানে জেড এর মানটা বার করবে এবং জেড এর মানটা তুমি এখানে অলমোস্ট 4 আসবে। এবং এই 4 যখন আসছে তখন এটা কি হবে, জেড এর মান যখন 4 তখন এটা হবে কিন্তু পৃষ্ঠকেন্দ্রিক। এটা কি পৃষ্ঠকেন্দ্রিক, এটা তোমরা জানো পৃষ্ঠকেন্দ্রিকের কণার সংখ্যা হচ্ছে 4, সুতরাং এটা পৃষ্ঠকেন্দ্রিক হবে। সুতরাং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটি কোন প্রকারে শনাক্ত করো, কেলাস ঘনকাকার গোষ্ঠী পৃষ্ঠকেন্দ্রিক। এবং এই মৌলের এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে এখানে পৃষ্ঠকেন্দ্রিকের জন্য আমরা কি করেছিলাম, পৃষ্ঠকেন্দ্রের জন্য ব্যাসার্ধ নির্ণয়ের যে সম্পর্কটা করেছিলাম এজ লেন্থের সঙ্গে √2a = 4r, এটা করেছিলাম ফর্মুলাটা। √2a = 4r পৃষ্ঠকেন্দ্রিকের জন্য। ব্যাসার্ধ নির্ণয় করতে মানে r = কী হবে, √2a × 4 এইটা। এবার দেখো √2 আর এ এর মান কত, এ এর মান হচ্ছে 400 পিকোমিটার, এর মান এজ লেন্থটা, তাহলে 400/4। এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে, করে যেটা আসবে দেখবে এখানে মানটা আসছে 141.42 পিকোমিটার, এই মানটা আসছে পিকোমিটার। তাহলে এইটাই করবে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে করবে। তো এখান থেকে এই 10-এর এই প্রশ্নের অঙ্কটা আমরা কোনোটাই কমপ্লিট করলাম। তারপরে দেখো যে প্রশ্ন পড়েছে যে কঠিন জেডেনকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন। এই প্রশ্নের উত্তর তোমরা করেছো খুব ভালো রকমভাবে। ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল অর্থাৎ যেখানে নন স্টোইচিওমেট্রিক ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল যেটা আমি করেছিলাম। সিলিকন অশুদ্ধ রূপে বোরন উপস্থিত থাকলে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যায়, এটা তোমাদের 2021-এর সিলেবাসে নেই। সিলিকন অশুদ্ধ রূপে বোরন উপস্থিত থাকলে আমরা মূলত পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা পাবো, ঠিক আছে। এদিকে দেখো এরপরের যে প্রশ্নগুলো আছে যে সিলিকন অশুদ্ধ রূপে আর্সেনিক উপস্থিত থাকলে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে। আর্সেনিক হচ্ছে গ্রুপ 15-এর মৌল। গ্রুপ 15-এর মৌল যদি সিলিকনে গ্রুপ 14 উপস্থিত থাকে এটাতে আমরা পাবো এন টাইপ অর্ধপরিবাহী। এবং এন টাইপ অর্ধপরিবাহী এটা তোমরা এটাও তোমাদের 2021-এ নেই, যাই হোক এটা তোমরা করবে, এটা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছ। একটি মৌল দেহকেন্দ্রিক ঘনকাকার একক রূপে কেলাসিত হয় যার একক কোষের বাহুদৈর্ঘ্য 288 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা একক কোষের সংখ্যা নির্ণয় করো। একদম আমি যে দেখো এইখানে যে অঙ্কটা করিয়েছিলাম যে এইটা ওই 3-এর যে অঙ্কটা আমি করিয়েছিলাম তোমরা রিওয়াইন্ড করে দেখবে, এই 3-এর অঙ্কটার মতো একদম। এখানে 234 গ্রামের জায়গায় এখানে 156 গ্রাম বলেছে। তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবে, এটা নিজেরা চেষ্টা করে দেখবে, 2015-তে এটা পড়েছিল, ভালো করে করবে এটা। তারপরে দেখো এখানে বলেছে সে পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে। পি টাইপ অর্ধপরিবাহী এটা তোমাদের সিলেবাসে এখন 2021-এ নেই। পি টাইপ অর্ধপরিবাহী হচ্ছে গ্রুপ 14-এর সঙ্গে যখন আমি গ্রুপ 13 এলিমেন্ট যোগ করব তখন পি টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হবে। এটা আমরা 2021-এর সিলেবাসে নেই, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছ তারা এটা করবে ভালো করে। তারপরে দেখো একটি ঘনকাকার কেলাস এ ও বি মৌল দ্বারা গঠিত। বি একক কোষের কৌণিক বিন্দুতে এ দেহকেন্দ্রে অবস্থান করে, মৌলটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কী হবে। আমি যখন তোমাদের রিভিশন করি তখন এটা করেছিলাম। বি এই কণাটা একক কোষের কৌণিক বিন্দুতে এ দেহকেন্দ্রে অবস্থান করে। এ যখন দেহকেন্দ্রে অবস্থান করে তখন সেখানে এর কণার সংখ্যাটা হচ্ছে 1, আর বি যখন কৌণিক বিন্দুতে অবস্থান করে তখনও কণার সংখ্যাটা হচ্ছে 1। সুতরাং এখানে A:B এই অনুপাতটা কত দাঁড়াচ্ছে, এই অনুপাতটা দাঁড়াচ্ছে 1:1। সুতরাং যৌগটির রাসায়নিক সংকেত কী হবে, যৌগটির রাসায়নিক সংকেত হবে AB। এটা করেছিলাম তোমাদের, খুব ভালো করে করবে এটা। তারপরে দেখো 14টা, দুটি মৌল X এবং Y ঘনকাকার কঠিন কেলাস উৎপন্ন করে। Y এর পরমাণুগুলি ঘনকের প্রতিটি কোণে এবং X মৌলটির দেহকেন্দ্রে অবস্থান করে, যৌগটির সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে বলেছে এই Y এর পরমাণুগুলো ঘনকের প্রতিটি কোণে যখন অবস্থান করবে এবং X মৌলটি দেহকেন্দ্রে, তাহলে দেহকেন্দ্রে যখন অবস্থান করবে তখন X এর মৌলের কণার সংখ্যা হচ্ছে 1, আর Y ঘনকের প্রতিটি কোণে যখন অবস্থান করবে তখনও তার অবদান হচ্ছে 1। তাহলে এখানে যৌগটির সংকেত কী হবে, XY, এটা হয়ে যাবে। তারপরে দেখো একটি ঘনকাকার ঘন সন্নিবেশ জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত। মানে একটি ঘনকাকার ঘন সন্নিবেশে মোট ফাঁকা স্থানের সংখ্যা, এখানে
এখানে তোমাকে ধরে নিতে হবে যে ধরো এখানে ঘনকাকার ঘন সন্নিবেশের মোট ফাঁকা স্থানের সংখ্যা কত, এটা বার করতে গেলে তোমাকে ধরে নিতে হবে যে ধরি যে ঘনকাকার ঘন সন্নিবেশের জালকে মোট কণার সংখ্যা হচ্ছে n। কণার সংখ্যা যদি n হয় তাহলে চতুস্থলকীয় ফাঁক কত হবে? চতুস্থলকীয় ফাঁক তোমাদের আমি করেছিলাম যে কণার সংখ্যা যদি n হয় চতুস্থলকীয় ফাঁক হবে 2n। আর অক্টাহেড্রাল ভয়েড মানে অষ্টতলকীয় ফাঁক, অক্টাহেড্রাল ভয়েড এটা হবে কত? এটা হবে n মানে সমসংখ্যক। তাহলে মোট ফাঁকটা কত হয়? মোট ফাঁকটা হবে 2n প্লাস n সমান 3n সংখ্যক। এটা 3n সংখ্যক ফাঁক হবে। এখানে n হচ্ছে কণা সংখ্যা। সুতরাং একটি ঘনকাকার ঘন সন্নিবেশ জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত? তুমি এখানে কণার সংখ্যাটাকে n ধরবে, তাহলে চতুস্থলকীয় ফাঁক পাচ্ছ 2n আর অষ্টতলকীয় ফাঁক পাচ্ছ n। তাহলে মোট ফাঁকা স্থানের সংখ্যা হচ্ছে 2n প্লাস n, চতুস্থলকীয় আর অক্টাহেড্রাল ভয়েডের যোগফল, এটা হচ্ছে 3n। ভালো করে করবে এটা। তারপর বলেছে দেখো ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়। 2 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন করেছে। 2 গ্রাম সোনা একক কোষের সংখ্যা কত? খুব ভালো করে দেখবে যে এখানে বলেছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক ঘন সংখ্যা কত? 4টে। তাহলে 4টি এখানে কণা একটি একক কোষ গঠন করছে। তাহলে একটা কণা গঠন করছে 1-এর 4টি। এবং এই 2.2 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা কত? তাহলে 2 গ্রাম সোনায় 2 গ্রাম সোনা মানে তোমার এখানে দেখতে হবে যে 2 গ্রাম সোনায় তোমার কণা কটা আছে সেটা তোমাকে দেখতে হবে। আর 2 গ্রাম সোনায় কণা কটা আছে এটা বার করবে কিভাবে? তা 2 গ্রাম সোনায় কণা কটা আছে দেখো এখানে যেটা বার করছি দেখো, তোমাদের আমি এই ফর্মুলাটা বলেছিলাম, এই ফর্মুলাটা তোমাদের করেছিলাম যে 2 গ্রাম সোনায় কণা n ইজুকাল টু মোল সংখ্যা ইজুকাল টু আমি কী করেছিলাম, এ গিভেন মাস বাই মলিকুলার মাস। এইটা এখানে n এর মান কত? 2 গ্রাম, n মানে ডাব্লুর মানটা কত? 2 গ্রাম। আর m এর মানটাও বলে দিয়েছে, দেখো m এর মানটা এখানে বলে দিয়েছে যে m এর মানটা কোথায় অঙ্কটা, m এর মানটাও বলে দিয়েছে। m এর মানটা হচ্ছে তোমার এখানে দেখো বলছে 197, এটা হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর। তাহলে দেখো এখানে যদি 197 যদি এটা হয় তাহলে তুমি এখানে দেখো এখানে যদি 197 হয় তাহলে এখানে 197, n এর মানটা হচ্ছে 107, n এর মানটা এটা দাঁড়াচ্ছে। এবার n মানে আমরা কি জানি? n মানে কণা সংখ্যা, আমরা জানি কণা সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা মানে n। তাহলে দেখো এই nটা মানে হচ্ছে এইটা আর এই nটা মানে কণা সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি এটার সঙ্গে আমি কণা সংখ্যা বা অ্যাভোগাড্রো কণা সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা আমি করতে পারি। তাহলে এখানে কণা সংখ্যা কত হবে? কণা সংখ্যা হচ্ছে কণা সংখ্যা যদি হয় তাহলে 2 ইন্টু na বাই 197, এটা হচ্ছে 2 ইন্টু na বাই 197, এটা হচ্ছে কণা সংখ্যা আমি পাচ্ছি। তাহলে এখানে দেখো এখানে যে অঙ্কটা আমি করছিলাম, তাহলে এখানে যে বলেছে 4টি কণায় একটি একক কোষ গঠন হয়, 4টি কণায় একটি একক কোষ গঠন হয়, একটি কণায় 1-এর 4টি একক কোষ গঠন হয়। আর আমি এখানে কণা সংখ্যা কত পেলাম? কণা সংখ্যা পেলাম 2 ইন্টু na বাই 197। তাহলে 2 ইন্টু na বাই 197টি কণায় কটার সংখ্যা গঠিত হবে? এটা 1-এর 4-এর সঙ্গে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, 2 ইন্টু na, অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6, na তুমি বসার মানটা বাই 197, এবং এখানে যে মানটা হবে সেই মানটাই তোমার উত্তর হবে। বুঝতে পেরেছ? এটা তোমরা নিজেরা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু আমি এই যে কনসেপ্টটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে যে n ইজুকাল টু গিভেন মাস বাই মলিকুলার মাস, আর n ইজুকাল টু n মানে মোল সংখ্যা হচ্ছে কণা সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। এখান থেকে তুমি কণা সংখ্যাটা বার করে নেবে। কণা সংখ্যা বার করে নিয়ে তুমি এখানে দেখবে যে কোষটা কী ধরনের কোষ। কোষটা হচ্ছে আমরা এখানে কোষটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক মানে 4টে কণা একটি একক কোষ গঠন করে, একটা কণায় কটা, আর এখানে যতগুলো কণা আমি পাচ্ছি ততগুলো কণায় কত, এটা ভালো করে করবে। তারপরে দেখো যেটা বলছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠনকারী একটি ধাতুর ঘনত্ব এত হলে একক কোষে কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখান থেকে আমরা এখান থেকে যেটা এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এখান থেকে তোমরা রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ এই ফর্মুলাটাতে করবে। রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ এই ফর্মুলাটাতে বসাবে। এই ফর্মুলাতে বসালেই এখানে একক কোষের কিনারা দৈর্ঘ্য মানে এটা বার করতে হবে, এটা বার করে ফেলবে।
তারপরে দেখো কি বলেছে, প্যাকিং দক্ষতা কি, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিসের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করবে। প্যাকিং দক্ষতা হচ্ছে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই কণাগুলির মোট আয়তন বা একক কোষের মোট আয়তন, এটা হচ্ছে প্যাকিং দক্ষতা। আর দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিসের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করবে আমি তোমায় দেখিয়েছিলাম, এবং দেহকেন্দ্রের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত হয়েছিল, সরলক্ষেত্রের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা হচ্ছে 68%, এটা 68% দেখিয়ে দেবে। এই পরের অঙ্কগুলো সবগুলি করতে পারবে। দেখো এরপরে 18টা কি বলেছে, লিথিয়াম একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে, লিথিয়ামের ঘনত্ব এত, যদি লিথিয়ামের ব্যাসার্ধ 152 পিকোমিটার হয় তবে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করো। এখানেও সেই রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, রো ইজুকাল টু জেড ইন্টু এম বাই এন এ কিউ, এই ফর্মুলায় এখানে এই এন এর মানটা বার করতে বলেছে। দেখো সবগুলো মান দেওয়া আছে, রো মানে ঘনত্ব, এই মানটা দেওয়া আছে। জেড মানে কি, জেড মানে হচ্ছে দেহকেন্দ্রিক যেহেতু গঠন করেছে তখন জেডের মান হচ্ছে 2। এম এর মান কত, এম এর মান দেখো, এম এর মান এখানে এম এর মানটা লিথিয়ামের এম এর মানটা হচ্ছে এখানে দেওয়া নেই, যাই হোক এম এর মানটা এখানে দেওয়া নেই, লিথিয়ামের এম এর মানটা এখানে খুঁজে নিতে হবে এম এর মানটা, আর জেড এম বাই এন এ কিউ, আর এ এর মানটা দেখো, এ এর মানটা হচ্ছে 152 পিকোমিটার, এর মানটা বলে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা এন এর মানটা পেয়ে যাবে, কারণ এম এর মানটা লিথিয়ামের এম পারমাণবিক ভর হচ্ছে মানে 7 হবে, সুতরাং এখানে এম এর মানটা 7, এটা এম এর মানটা তোমার দেওয়া থাকবে। তাহলে দেখুন সবগুলো মান যখন পেয়ে যাবে তখন অ্যাভোগাড্রো সংখ্যার মানটা তুমি অবশ্যই বার করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো একটি 19-এর অঙ্কটা দেখো, যে একটি মৌল একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে যার প্রান্ত দৈর্ঘ্য এত, যদি মৌলটি 400 গ্রাম পরিমাণে 4.8 10^24 সংখ্যক পরমাণু থাকে তবে মৌলটির ঘনত্ব নির্ণয় করো। রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলায় করবে, এটা চেষ্টা করবে, এটা হয়ে যাবে। এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে, এটা তোমাদের 2021-এ নেই, যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে তারা করবে, এইটাও করবে। মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করো, সবই হচ্ছে রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলায় আসবে। এফসিসি ফেস সেন্টার্ড কিউব ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এবং বাহু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি, তো ফেস সেন্টার্ড কিউবে মানে পৃষ্ঠকেন্দ্রিকে কী হবে, এটা হচ্ছে √2a ইজুকাল টু 4r, এই হচ্ছে ফর্মুলার পারমাণবিক ব্যাসার্ধ আর এবং বাহু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এটাও করবে যে একটি মোলার ভর এত, যার প্রান্ত দৈর্ঘ্য এত, যদি ঘনত্ব এত হয় ঘনকাকার একক কোষটির প্রকৃতি কিরূপ হবে। এখানে রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলায় করবে, করে জেড এর মানটা বার করবে। জেড এর মানটা যেরকম আসবে, জেড মানে কণা সংখ্যার মান যদি 2 হয় তাহলে সেটা দেহকেন্দ্রিক, কণা সংখ্যার মান যদি 4 হয় তাহলে সেটা পৃষ্ঠকেন্দ্রিক, আর কণা সংখ্যার মান যদি 1 হয় তাহলে সেটা সরল। তো সেরকমভাবেই তুমি একক কোষের প্রকৃতি নির্ণয় করতে পারবে। তারপর দেখো 22 বলেছে, 22-এরটা করবে, এনআই একটি ঘনকাকার ক্লাস গঠন করে, উক্ত ক্লাসের নিকটতম প্রতিবেশী পরমাণুর মধ্যে দূরত্ব 250 পিকোমিটার হলে নিকেল ক্লাসের ঘনত্ব নির্ণয় করো। দেখো এখানে নিকটতম দুটি প্রতিবেশী পরমাণুর মধ্যে দূরত্ব 250 পিকোমিটার মানে বলেছে, মানে এটা যদি এজ লেন্থটা হয়, এজ লেন্থটা তুমি পাবে 250 × 2, সে একটা আমি আগে করলাম না, 250 × 2, এটা হচ্ছে এজ লেন্থটা পাবে এটা। এবার তুমি রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ ফর্মুলাতে করবে, তাহলেই অঙ্ক তোমার হয়ে যাবে। এটা চেষ্টা করে দেখবে, এটা হয়ে যাবে। যারা একটু চেষ্টা করবে, আমি মূল অঙ্কগুলো তো বলে দিয়েছি, চেষ্টা করে দেখলে এটা কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো একটি বলেছে যে একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস জাল গঠন করে, যদি একক কোষের প্রতিটি ধারের দৈর্ঘ্য এত হয়, ঘনত্ব এত হয়, তবে ধাতুটি পারমাণবিক ভর নির্ণয় করো। রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, একই ধরনের অঙ্ক। 24-এরটা করবে, 24-এরটা একটু দেখবে, 24-এরটা 25-এরটা রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে। রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে 25-এর অঙ্কটায়। এইটা আমার মূল যে ভিডিওটা, সেই মূল ভিডিওটাতে আছে, এই অঙ্কটা তোমরা করবে। তারপরে দেখো 26-এরটা কি বলেছে, মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ ঘনত্ব নির্ণয় করো, এটা তো রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, একই ফর্মুলার অঙ্ক, সেই ফর্মুলাটা দিয়েই করবে। এবং এইটা তো রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ, এই একই ফর্মুলা।
প্রদত্ত একক কোষগুলোকে শনাক্ত করো, সিটম এইচআরটি ওই ফর্মুলাতে যেটা আমি করেছিলাম সেটা তুমি করবে, তাহলেই হবে, মানে এখানে হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে বলেছে বিশুদ্ধ আয়নীয় কেলাস অপেক্ষা শর্টকি ত্রুটিযুক্ত আয়নীয় কেলাসের ঘনত্ব কম হয় কেন? কারণ শর্টকি ত্রুটিযুক্ত আয়নীয় কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমসংখ্যায় নিরুদ্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যাটা কমে যায়, আর কমে যায় বলে কেলাসের ঘনত্বটা কম হয়ে যায়। এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। তারপরে বলেছে যে লিথিয়ামের কেলাসের বাহুর দৈর্ঘ্য এত, ঘনত্ব এত, একক কোষে লিথিয়াম পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখানে জেড এর মানটা বার করতে হবে, রো ইজুকাল টু জেড এম বাই এন এ কিউ দিয়ে জেড এর মানটা বার করবে, তাহলেই এখানে হয়ে যাবে, জেড এর মানটা বার করতে হবে। তারপরে দেখো 29টা কী বলছে, এজিবিআর ক্লাসে কী ধরনের স্টয়চিওমেট্রিক ত্রুটি লক্ষ্য করা যায়? এজিবিআর এর ক্লাসে দুই ধরনের স্টয়চিওমেট্রিক ত্রুটি লক্ষ্য করে, শর্টকি এবং ফ্রেঙ্কেল দুই ধরনের ত্রুটি দেখা যায় এজিবিআর এর ক্লাসে। তারপর একটা দেখো, ক্রোমিয়াম ধাতুর কেলাসনের দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয় যদি ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 124 পিকোমিটার, তবে ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব নির্ণয় করো। এখানে একদম রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এন এ কিউ, এই ফর্মুলার অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকার বহু সম্ভাবনা আছে। দেখো ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব নির্ণয় করতে বলছে রো, এই মানটা নির্ণয় করতে বলছে, জেড এর মানটা কত, দেহকেন্দ্রিক বলেছে মানে জেড এর মান হচ্ছে 2, এম এর মান কত, এম এর মান দেখো, এম এর মানটা বলেছে পারমাণবিক ভর 52 বলে দিয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান তো নির্দিষ্ট 6.02 × 10⁻23, আর ব্যাসার্ধ কত 124.3 পিকোমিটার। এখানে পিকোমিটারটাকে তুমি সেন্টিমিটারে করে নেবে, 124.3 × 10⁻−10 সেন্টিমিটার, তাহলেই হয়ে যাবে। তারপর বলছে ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায়? প্যাকিং দক্ষতা বলতে, প্যাকিং এফিসিয়েন্সি বলতে যে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন, এটাই হচ্ছে, এই অনুপাতটাকেই বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। আর প্যাকিং ফ্র্যাকশনের সঙ্গে যদি তুমি 100 গুণ করো তাহলে তুমি প্যাকিং দক্ষতা পাবে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা নির্ণয় করো, এটা তোমাদের 2021-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পৃষ্ঠকেন্দ্রিক, কারণ এটা 2019-এ পড়েছে, 2020-তে তো পরীক্ষা হয়নি, 2021-এর জন্য পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারবে, এবং এক্ষেত্রে এই মানটা দাঁড়াবে 74%। আমি তোমাদের রিভিশন ভিডিওতে বা যে কোনো ভিডিওতে, আমার যে কোনো সলিড স্টেটের ভিডিওতে, মানে প্লে লিস্টে সার্চ করবে এবং এই ভিডিওতে তুমি এটা কিভাবে প্রমাণ হয়েছিল এটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সুতরাং দেখো, আজকে আমরা যে একদম সলিড স্টেটের 2টো এপিসোডে পুরো আমরা কোশ্চেন ব্যাংক পুরোটাই শেষ করলাম। তো এইগুলো তোমরা ভালো করে করবে, প্রত্যেকটা জিনিসই ভালো করে করবে, যে অঙ্কগুলো, যে কনসেপ্টগুলো আমি দিলাম সেই কনসেপ্টগুলো খুব ভালো করে করার চেষ্টা করবে। 2-3টে কনসেপ্ট, মূল কনসেপ্টটা এখানে ক্লিয়ার রাখতে হবে। তোমাদের বারবার ধরে বলছি, দেখো এই ফর্মুলা বারবার ধরে, তোমাদের এই ফর্মুলাটা বারবার ধরে বলছি, রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। আর এখানে তুমি এইটাও মনে রাখবে যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আর মোল সংখ্যা হচ্ছে কণা সংখ্যা বাই এন। এখান থেকে এই কণা সংখ্যা বা যে কোনো এই দুটো তারপর মেলাবে, দুটো দিকে এইটা আর এইটা মিলিয়ে দিয়ে দেখবে অঙ্কগুলো অনেক সোজা হয়ে গেছে। একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে মোল নিয়ে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো এর সঙ্গে সঙ্গে আমরা যে সিরিজটা শুরু করেছি, এর সঙ্গে সঙ্গে সলিড স্টেটের সবগুলো জিনিসই করলাম, রিভিশন করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেন ব্যাংকে আলোচনা করলাম। এর পরের এপিসোড থেকে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার দ্রবণ নিয়ে আলোচনা করব। দ্রবণের প্রথমে রিভিশনটা করব, এবং রিভিশন করার পরে আমরা কিন্তু দ্রবণ নিয়ে যে কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে নিজের খাতের লেখা, নিজের খাতায় এগুলো সব প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।